হরমুজ প্রণালী বন্ধের জেরে মোড়লগিরি হারাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইরানকে সমর্থন দিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দিল ফ্রান্স। তেহরানের পাশে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করল চীন রাশিয়া। ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প নেতানিয়াহু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে, পাল্টা জবাব দিল তেহরান। ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর বিশ্ব বাণিজ্যে অস্থিরতা, হু হু করে বাড়ছে তেলের দাম, মার্কিন মিত্রদের ক্ষোভ চরমে। মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি আলোচনার মধ্যেই হঠাৎই ছন্দপতন, জাতির উদ্দেশ্যে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি ভাষণ, যুদ্ধের তীব্রতা বাড়ার শঙ্কা। ইরানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রাতভর ইসরায়েলের রকেট ড্রোন হামলা, আকাশ প্রতিরক্ষা ভেদ করে দফায় দফায় আঘাত। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। এ অবস্থায় হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর সহায়তা চেয়েও হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বলপূর্বক হরমুজ প্রণালী খোলার জন্য সামরিক অভিযান চালানো হবে অবাস্তব পদক্ষেপ। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো এ মন্তব্য করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মাঝে একথা বলে থাকে, যদিও তাদের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা এমন একটি বিষয় যা ফ্রান্স কখনোই সমর্থন করেনি, কারণ এটি অবাস্তব। তিনি আরও বলেন, এটি বলপূর্বক খোলাতে গেলে অনেক সময় লাগতে পারে। যারা এই প্রণালী খুলতে যাবে তারাই ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে। এ সময় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন ম্যাক্রো। তিনি বলেন, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির সমস্যার সমাধান হবে না। তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা না করা হলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সতর্কবার্তাকে উপহাস করেছে তেহরান। তার ভাষণের পরপরই ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বলছি, এই যুদ্ধ তোমাদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ পর্যন্ত চলবে। আমাদের আরও চূর্ণকারী, ব্যাপকতর এবং আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অপেক্ষা করো। এদিকে ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনোই শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, কিন্তু ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে তা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোর আঘাত হানবে। এদিকে খুব শিগগিরই এর সংঘাত অবসানের আশা এখনও অনিশ্চিত, কারণ বুধবার রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে। তবে নিউ ইয়র্ক টাইমস পৃথকভাবে জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যুদ্ধ শেষ করার জন্য ইরান বর্তমানে অর্থপূর্ণ আলোচনায় বসতে অনিচ্ছুক। অন্যদিকে ট্রাম্পের ভাষণের পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘাতের দ্রুত অবসানের কোনো স্পষ্ট পথ না পেয়ে বিনিয়োগকারীরা হতাশ হওয়ায় শেয়ারের দরপতন এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানকে দেয়া ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তার পর তেলের দাম আবারও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে সর্বোচ্চ 6.9% বেড়ে ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশই তেল শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ট্রাম্পের বক্তব্যে স্বস্তি ফেরার পরিবর্তে উদ্বেগ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে 5% বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল $106 বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না যা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চলমান অচলাবস্থা নিরসন করতে পারে। এটি বিশ্ববাজারে তেলের দাম বাড়ার একটি বড় কারণ। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। বর্তমানে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন রয়েছে, এই জলপথ সচল রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে। এদিকে ইরানের হরমুজ প্রণালী অবরোধের ফলে জ্বালানি তেলের দাম কেবল বাড়ছেই না, বরং তা চরম অস্থিতিশীল হয়ে উঠছে। বর্তমান দাম ইরান যুদ্ধের শুরুর আগের তুলনায় অনেক বেশি এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঊর্ধ্বগতি কমার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দেশজুড়ে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ইসরায়েল মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র দিবস ও জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে দেয়া ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শুধু মানুষের জীবনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ভূমি ও পরিবেশ। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যৎ নির্মাণে জাতির সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভয়াবহ হামলার চিত্র। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, সেখানে 186 শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি নৃশংস ও অমানবিক হিসেবে উল্লেখ করে আগ্রাসনকারীদের তীব্র নিন্দা জানান। খামেনি জানান, শহীদদের স্মরণে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে, যা ভবিষ্যৎ পুনর্গঠনের প্রতীক হিসেবে কাজ করবে। তার ভাষায়, এই গাছগুলো একদিন শক্তিশালী হয়ে দেশের পুনর্জাগরণ ও সমৃদ্ধির বার্তা বহন করবে। 1979 সালের গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্রের স্মরণে প্রতিবছর 1 এপ্রিল এই দিবস পালন করা হয়। একই সঙ্গে এটি জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও উদযাপিত হয়, যেখানে অতীতের ক্ষত স্মরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারী হয়ে ওঠে মূল বার্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইসরায়েলি বাহিনীর উপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে লেবাননের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার লেবাননের মালিকিয়া ও ইয়েনুর এলাকায় শিয়া মুসলমানপন্থী যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছেন তারা। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দেশের সকল কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার অর্থাৎ কাউকে রেহাই না দেওয়া নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতেমি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার পুত্র মোস্তফা খামেনি। দায়িত্ব নেয়ার প্রায় 1 মাস কেটে গেলেও এখনও তাকে জনসম্মুখে দেখা যায়নি। মাঝে মধ্যে তার কিছু লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন অবস্থায় দীর্ঘ অনুপস্থিতি তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে চারিদিকে নানা জল্পনা উস্কে দিয়েছে। অবশেষে এসে জল্পনা জল ঢেলে মুখ খুলল রাশিয়া। ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ সংবাদ মাধ্যম আরটিআইকে জানান, মোস্তফা খামেনি ইরানে রয়েছেন, তবে কিছু সঙ্গত কারণে তিনি এখনই প্রকাশ্যে আসছেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি বিমান হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোস্তফা খামেনিও নিজেও গুরুতর আহত হয়েছেন, এমনকি তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে।
এছাড়াও গুঞ্জন রয়েছে পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোস্তফা খামেনিকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার বিবৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের পাশে দাঁড়িয়ে মস্কো ইঙ্গিত দিচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগের মতোই মজবুত রয়েছে। প্রধান নেতা চোখের আড়ালে থাকলেও দেশের কট্টরপন্থীদের উদ্দীপনায় একটু ভাটা পড়েনি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি অনুগত্য প্রকাশ করছেন। আমেরিকা ও ইসরায়েলের নিশানায় ইরানের পাল্টা হামলা আবহে এই সমর্থনই এখন শাসক শিবিরের একমাত্র শক্তি। বিগত 40 বছর বাবার ছত্রছায়া থেকে পর্দার আড়াল থেকে ক্ষমতায় সামলেছেন 56 বছর বয়সী মোস্তফা খামেনি। এখন সিংহাসনে বসেও তার এই আড়ালে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞদের একাংশের মত, ইরানি প্রশাসনে এখন ব্যক্তির চেয়ে বেশি শক্তিশালী উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বাহিনী। তবে কারো কারো মত, নিরাপদে থেকে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মোস্তফা খামেনি। আইআরজিসি থেকে শুরু করে যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। এদিকে পাকিস্তানের উদ্যোগে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেইজিং সফর করেন। এরপরে চীন জানায় তারা ইরানের বিষয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার কথা অস্বীকার করেছে তেহরান। আইআরজিসি জানিয়েছে আলোচনা নয়, বরং যুদ্ধের ময়দানেই খামেনি হত্যার প্রতিশোধ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কিভাবে সেই প্রস্তাব তিনি পেয়েছেন সেসব নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। প্রায় $271 বিলিয়ন এই বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড করা 143 বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যেটিকে মধ্যপ্রাচ্য ভেঙে নতুন করে পুনর্গঠনের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ ইসরায়েলের এই বাজেট অনুমোদনকে কয়েকটি দেশ লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবেও দেখছেন এবং একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা খাতে আগের বছরের তুলনায় এবার প্রায় $10 বিলিয়ন বেশি দেয়া হচ্ছে। ইসরায়েলের অতিরিক্ত এই বরাদ্দ ইঙ্গিত দিচ্ছে যে ইরান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা এটাকে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নের পথ হিসেবে দেখছেন। অপরদিকে অধিবেশনে অর্থমন্ত্রী স্মোট্রিচ এই অর্থকে যুদ্ধকালীন বাজেটের মূল অংশ হিসেবে অভিহিত করে বলেন, এটি ইসরায়েলকে ভৌগোলিক ও কূটনৈতিক অবস্থানে উন্নতি করতে এবং মধ্যপ্রাচ্যকে ভেঙে নতুন করে পুনর্গঠন করতে সহায়তা করবে। তিনি বলেন, এই বাজেট রাষ্ট্রকে বিজয়ী করবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ এই বাজেটকে কেন্দ্র করে বলেন, এটি রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুরি। ইসরায়েলি জনগণ বোকা নয়, তারা বোঝে যে এই বাজেট দুর্নীতিবাজ ও নাগরিকদের খরচে উৎসব করা ব্যক্তিদের জন্য বড় সুযোগ। এদিকে এই অর্থ বাজেটকে কেন্দ্র করে পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বাড়াচ্ছে। বর্তমানে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। এছাড়া আকাশপথের বৈরুতে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। তাই যুদ্ধের খরচ মেটাতে প্রতিরক্ষা বাজেট যুদ্ধের পূর্বের তুলনায় প্রায় 120% বৃদ্ধি পেয়ে 143 বিলিয়ন শেকেলে পৌঁছেছে, যা সামরিক সরঞ্জাম পুনর্ভর্তি এবং রিজার্ভ সৈন্যদের বেতনের জন্য ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাশরি আল জাজিরাকে জানান, এই বাজেট আসলে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যর প্রতিফলন। অর্থাৎ সিরিয়া, লেবানন থেকে শুরু করে ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরান পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করছে ইসরায়েল, যাতে তারা তাদের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এখন এই বাজেট নিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ করতে চাচ্ছেন, নাকি যুদ্ধের খরচ মেটানোই প্রধান লক্ষ্য, সেটিই দেখার বিষয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।